বাংলার গল্প বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এই গদিতে বসেছিলে, এখন ওই গদিতে বসেছো, তো গদি পাল্টে কেমন লাগছে? অনেকদিন পর একটা সিট পেলাম, এটা ভেবে সবচেয়ে ভালো লাগছে। যখন প্রেমে পড়েছিলে, প্রেমের সময় গিটার বাজিয়ে কোনো গান শুনিয়েছিলে? আর শুনিয়েছিলাম, তার ফলে সে প্রেমগুলো আর হয়নি। বউয়ের সামনে গলা শুকিয়েছে আজ? নিজের বউ বলে না, সবার বউয়ের সামনেই গলা শুকিয়ে। এত বেশি তোমাকে শ্রীবিদ্যার সঙ্গে কেন দেখা যাচ্ছে? এর মানে এর কারণটা কি? শ্রীজিতার একটা ফুড ফিল্ম বানানো উচিত। পশ্চিমবঙ্গের সব থেকে বড় কমেডিয়ান রাজনীতিতে বলছি, মানে কমেডিয়ানদের যে কাজটা করার কথা ছিল সেটা অনেক নেতা করছে। রুদ্রনীল ঘোষ ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। কোন হিরোর অভিনয় দেখে হাসি পায়? বলাবি আমাকে দিয়ে। আমি আমার বাড়িতে আমার বাবা মা যে বাড়ির যে রুমে থাকতেন, সেই গদির তলা থেকে আমি কত টাকা নিয়েছি? 55 করে নিয়েছিলি। ওয়েলকাম। আপনারা এই মুহূর্তে দেখছেন ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউস, এবং এই ক্যাফে হাউসে আমার হাতে এই সুন্দর কফির কাপটা যেমন থাকে, তেমন উল্টো দিকে সুন্দর সুন্দর মানুষরাও থাকে। এর আগে দেখেছেন। আজকে এমন একজন মানুষকে আমরা ডেকেছি, যাকে এই সোফাতে, মানে এই গদির ওপর আপনারা দেখেছিলেন একটা সময়। আমাদের এতই ভালো লেগেছে তার কথাবার্তা, আমরা ডিসাইড করেছি যে তাকে উল্টো সোফাতে বসানো হোক। আমাদের সঙ্গে রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি শতরূপ ঘোষ। শতরূপদা, ওই দিকে বসে কেমন লাগছে? মানে আমি যদি ছোট করে বলি, এই গদিতে বসেছিলে, এখন ওই গদিতে বসেছো, তো গদি পাল্টে কেমন লাগছে? অনেকদিন পর একটা সিট পেলাম, এটা ভেবে সবচেয়ে ভালো লাগছে। এটা দারুণ, এটা দারুণ। আমি না চুমুকটা মেরে নিই। না, তার চেয়ে কি ভালো লাগছে জানিস তো? সেটা হচ্ছে যে ধর, তুই বললি না যে ওই টেবিল ওই সোফায় গিয়ে বসার পরে বুঝতে পারলি আমার কথা শুনে যে ভালো কথা বলি। মানে এতদিন এত জায়গায় এত কথা বলেছি, তারপরও ফাইনালি এখানে এসে মুখ খোলা বলো বা তোর স্বীকৃতি পেলাম, এইটা ভেবে মানে সোফাটাকে বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছে। না, তোমাকে আমরা জেনারেলি যেভাবে দেখি সেটা হচ্ছে উল্টো দিকটাতেই দেখি। মানে এখন তুমি যে জায়গায় আছো সেই জায়গাতেই দেখি, এই যে একটা কিছু টপিক হয় এবং তুমি সেটার উত্তর দাও বা কথা বলো। এবার মানুষকে যে না, তা নয়, তুই সাংবাদিকের কথার উত্তর দিয়ে বলছিস, কিন্তু আমি কিন্তু মূলত কিন্তু আমি প্রশ্নই করি, সিস্টেমকে প্রশ্ন করি। কারেক্ট। যার উত্তর কতজন মানে আমার উত্তর দেওয়াটা বেসিক্যালি সিস্টেমকে প্রশ্ন করার একটা পার্ট। ঠিক। তার উত্তর কতজন দেয় আমরা জানি না, বা উত্তর কতটা পাওয়া যায় সেটাও আমরা জানি না। কিন্তু তোমাকে আমি দেখেছি আজ থেকে প্রায় 14 বছর আগে একটা সকালে, শীতেরই সকালে এরকম, একাডেমিতে একদম সকালের একটা নাটকের শো ছিল, এবং সেখানে তুমি এসেছিলে। আমার সেই একাডেমির ওখানে চত্বরেই আমাদের প্রথম দেখি তোমাকে। একটা আমাদের দাদা গোছেরই আর কি, কলেজের দাদা গোছেরই একজন সিট দ্বারা সোজা করে একটা সুন্দর চেহারার একটা মানুষকে দেখলাম, সুন্দর দেখতে, তখন যথেষ্ট রোগা। সিট দ্বারা এখনো সোজা আছে? যথেষ্ট রোগা কি তুই না আমি? কে তখন? তুমি ভালো সুন্দর, মানে ঠিকঠাক চেহারার একজন। তখন আমরা দুজনেই এর চেয়ে অনেক রোগা ছিল, কিন্তু তাও মানে সেটা প্রেজেন্টেবল একটা জায়গা ছিল, আমারটা ছিল না। কিন্তু সিদ্ধারা কি এখন সোজা আছে? দেখ, সেটা তো আমি নুব্জ করতে চাইনি। এবার হয়ে গেছে কিনা সেটা তো যারা দেখছেন তারা বলতে পারবেন। তবে আমার ধারণা, আমাকে আর 5টা কারণে কেউ অপছন্দ করতে পারেন, কিন্তু আমি কম্প্রোমাইজ করেছি এটা নিশ্চয়ই কেউ মনে করবেন না। আমারকে যারা পছন্দ করেন না তারাও কেউ মনে করেন বলেই আমার ধারণা। আজকে কিন্তু একদম অন্য অবতারে। হ্যাঁ, আজকে আমরা রাজনীতি নিয়ে কথা বলবো না, কারণ সেটা নিয়ে তো মানে সব জায়গায় সেটা নিয়ে কথা হয়। আমরা বরং কিছু অজানা দিক একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি, কারণ ক্যাফে হাউসে সেই আড্ডাটা হয়তো চলে গেছে, কিন্তু এই আড্ডা আছে। এই আড্ডায় আমরা জানার চেষ্টা করি বা কিছু পাই বলা যায়। এই যেটুকু সময় আমরা থাকবো সেটুকু সময়ের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যেটা তোমার মধ্যে আমার লাগে, একজন কমেডিয়ান হিসেবে অনেকের নাম বদনাম হয়। নাম থাকলে তবেই তো তার বদনাম হবে। তোমার কখনো এটা মনে হচ্ছে তুমি বদপদবী হয়েছ? সেটা রিসেন্টলি অনির্বাণদের গান শুনে মনে হলো। কখনো কখনো মনে হয় যে ঘোষ না হয় যদি অন্য কিছু হতো একটু বেটার হতো। না, আবার ঠিক আছে, আমি দেখ, আমার পদবী আমি নিজে বেছে নিইনি, কিন্তু আমার পতাকা আমি নিজে বেছে নিয়েছি। সুতরাং পদবী নিয়ে বিরাট কোনো গর্বও আমার নেই, বিরাট কোনো লজ্জাও নেই, আমি বেশি মাথায় ঘামাই না। ইনফ্যাক্ট আমি তোকে বলছি অনেস্টলি, একটা দীর্ঘ সময় পর্যন্ত আমি সারনেম ব্যবহারই করতাম না, আমি খালি শতরূপ লিখতাম, মানে আমার সব ইয়েতে। কিন্তু যখন আমি ভোটে যখন প্রার্থী হই, তখন যেহেতু ওই পুরো নামটা তখন ব্যবহার করতে হয়, দেওয়াল লেখা থেকে শুরু করে, তখন ওই ব্যবহারিক ক্ষেত্রে ওটাই চলে আসে আবার। হ্যাঁ, তখন থেকে ওটা হয়ে যায়। কিন্তু আদারওয়াইজ আমি কখনোই পদবীকে খুব একটা সিরিয়াসলি নিই না, নিজেরও না অন্যেরও না। আমি নামটাকেই, এবং নামের থেকে বড় কথা নিজের নামটা পরিচিতি হিসেবে, কিন্তু কাজটাকেই
যেটা আমার নিজের সিদ্ধান্তে বেছেছি সেটাকে আমার ডিফেন্ড করার দায় আছে। একদম, একদম। যেটা আমার আচ্ছা, এইটা তুই আমাকে যেহেতু পদবী নিয়ে প্রশ্ন করলি, আমি তোকে এই সুযোগে যদি একটা প্রশ্ন করি, করো। বলতো তোর সারনেম তিওয়ারি। এবার আমি দেখ, তোকে এত বছর ধরে আমরা বন্ধু, আমি জানি তুই কতটা বাঙালি, তুই আমার চেয়েও বেশি বাঙালি, না। কিন্তু তোর ধর এখন আমাদের রাজ্যে বল বা ইয়েতে বল, যে পরিবেশটা তৈরি হচ্ছে তাতে কোনো সময় তোকে কেউ এই প্রশ্ন করে যে তুমি তিওয়ারি হয়ে এখানে কেন বাঙালিদের কাজ মেরে খাচ্ছ? কোনো পক্ষ বিপক্ষ নিরপেক্ষ কেউ? পক্ষ বিপক্ষ নিরপেক্ষ হয়তো সরাসরি বলেনি, অনেকে বলেছে যে তুমি তিওয়ারি হয়ে এত ভালো বাংলা কি করে বলো। তারা আমার হিস্ট্রিটা হয়তো জানে না যে আমি কামারপুকুরের মতো একটা জায়গাতে বিলং করি এবং সেখান থেকেই বড় হওয়া বাংলা মিডিয়ামে পড়া একটা ছেলে। তো আমার বাংলা পরিষ্কার হবে সেটা স্বাভাবিক। আমি বাংলা ব্যতীত অন্য ভাষা আমি হিন্দিতে এক বিন্দুও সড়গড় নই, কাজের ক্ষেত্রে যেটুকু প্রয়োজন হয় সেটুকু। কিন্তু একটা সময়ে আমি বুঝতে পারি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জায়গা থেকে, তুমি বলে যে কাজ খেয়ে নেওয়ার জায়গা থেকে, একটা সময়ে একটা রিয়েলাইজেশন হয়েছিল ছোট করে। আমাদের কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বিরাট বড় অ্যাওয়ার্ড শো হয়েছিল। আচ্ছা, অ্যাওয়ার্ড শোটা বম্বে বেসড একটি কোম্পানির, মানে একটি টিভি চ্যানেলের, কিন্তু যাদেরকে নিয়ে হয়েছিল তারা সবাই ভোজপুরি সিনেমার লোকজন, মানে তারা হিরো হিরোইন সমস্ত, মানে বেসিক্যালি ওটা ছিল একটা ভোজপুরি সিনেমার অ্যাওয়ার্ড শো। কী কারণে জানি না, আমি তিওয়ারি বলে কিনা জানি না, কলকাতায় এত মানুষের মধ্যে তাদের আমাকেই অ্যাঙ্কার করতে বললে? না, ও ও আচ্ছা, পরিচালনা আচ্ছা, ইভেন্টটাকে, মানে ও ওটা আচ্ছা, অ্যাওয়ার্ড okay, শোটাকে আমি বেশ বেশ, ডিরেকশন দিয়েছি। আচ্ছা, তো হয়তো ভেবেছিল যে তিওয়ারি ভালো বুঝতে পারবে, আমাদের পালস বুঝতে পারবে বা এরকম কিছু। তো আমি যেহেতু একটা ন্যাশনাল লেভেলই যদি আমি ধরি, যে আমি আমার রিজিয়নাল জায়গা থেকে বেরিয়ে একটা ন্যাশনাল লেভেলের একটা বিশাল বড়, মানে সে বিশাল ব্যাপ্তি বুঝতে পেরেছি, হ্যাঁ। একটা কাজ করলাম। করার পর আমি ফলো করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম যে এই একটা কাজ আমি করলাম। আচ্ছা, তারপরে দেখলাম, আমি ভদ্রলোককে তার আগে অত ভালোভাবে জানতাম না, দেখলাম যে আমার কমেন্ট সেকশনে একজন বিশেষ চট্টোপাধ্যায়ের নামের মানুষকে ট্যাগ করে করে লেখা আছে যে আপনি এত মানুষকে এত কিছু বলেন, এনাকে কিছু বলবেন না। এখন বাংলা পক্ষ কোথায় গেল? বাংলায় এসে ভোজপুরি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে, সেখানে সঙ্গীত তিওয়ারি বলে একজন কাজ করছে, আপনারা কি চুপ আছেন কেন? তখন আমি রিয়েলাইজ করি যে এটা একটা, তুই কনশাস হলি প্রথম তো সারনেম? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কনসাস হলাম এবং আমি আমার বউয়ের সাথে ডিসকাসও করলাম যে এটা যদি কন্টিনিউ হয় তাহলে তো মুশকিল। মানে এতদিন আমাকে কেউ এই প্রশ্ন করেইনি, এই হঠাৎ করে এই জ্বরটা উঠলো কেন? মানে এটা এটা কোন সময়কার কথা? এটা মনে আছে? সালটা মনে আছে? বছর মোটামুটি চারেক প্রায়। আচ্ছা, দেখ এটা কিরম অদ্ভুত না? দেখ সঙ্গীত, আমি জাস্ট তোকে আমি তোর সাথে শেয়ার করছি, এটা আমার অনেক ক্ষেত্রে মনে হয়। আমি ইনফ্যাক্ট একদিন অঞ্জনদার সাথে কথা হচ্ছিল, অঞ্জন দত্তর সাথে, তখন এটা আমাদের কথা প্রসঙ্গে বলছিলাম, বা দুজনেই অঞ্জনদাও বলছিলেন যে ধর কলকাতা, বাংলা, বাঙালি কালচার, বাঙালি ডায়াসপোরা বলতে আমরা যা বুঝি, নিশ্চয়ই তার মধ্যে সত্যজিৎ রায়, সুনীল গাঙ্গুলি, নমনীতা দেবসেন, মহাশ্বেতা দেবী, হ্যাঁ, কি রূপম ইসলাম, উপল, অনিন্দ, এটা তো রয়েছে, একদম অঞ্জন দত্ত, কবির সুমন্ত আছে। একদম। কিন্তু কলকাতা বা বাঙালির আইডেন্টিটি মানে কি উষা উত্থুপ নয়, বা বাঙালির আইডেন্টিটি মানে কি মাদার টেরেসা নয়, লিয়েন্ডার পেজ নয়, মানে যেমন সৌরভ গাঙ্গুলি তেমন কি লিয়েন্ডার পেজ নয়। মানে আমি কলকাতাবাসী হিসেবে আমি কি লিয়েন্ডার পেজকে নিয়ে গর্ব করব না? সুতরাং এই যে মানে আমাদের কি বলবো, মানে দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হতে হতে কোনো একটা জায়গাতে, দেখ আমি নিজে তোকে ব্যক্তিগতভাবে বলছি, আমি নিজে ভয়ঙ্করভাবে বাংলা বা মাতৃভাষাপন্থী। আমার এই নিয়ে আমার বলতেও কোনো দ্বিধা নেই বা কোনো কিছু। ইনফ্যাক্ট আমি তোকে বলছি, ধর আমাদের এই দীর্ঘদিন ধরে এটা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে আমাদের বাংলার FM চ্যানেলগুলোতে কার্যত বাংলা গান হারিয়ে গেছে। বাংলা শিল্পীরা খুব কম এখন মঞ্চ পাচ্ছেন বড় বড় অনুষ্ঠানে। বম্বে, হ্যাঁ, মানে আমার তাতে কোনো অসুবিধা নেই, বম্বে ম্যাক্সিমাম বাজেটটা ওদিকে চলে যাবে, বম্বে থেকে আর্টিস্টরা আসুক, কিন্তু নতুন আজকে একটা ব্যান্ড তৈরি হয়েছে, কি নতুন যে ছেলেটি মেয়েটি আজকে গান গাইছে সে আজকে মঞ্চ পাচ্ছে না, বরং রিমেক হিন্দি গান করলে সে একমাত্র মঞ্চ পাবে। আমি এটার ঘোরতর বিরোধী। বা বাংলা ছবি প্রাইম টাইমে সিনেমা হলে দেখানো, তারা স্লট পাবে না। একটা বলিউডের একটা বড় ছবি আসলে বাংলার ভালো ভালো ছবি চলছে তো সেগুলো সরিয়ে দেওয়া হবে। আমি এগুলোর ভয়ঙ্কর বিরোধী। কিন্তু আবার তার মানে যদি এইটা যদি একটা, যেটা একটা গণতান্ত্রিক লড়াই ছিল যে ভাই আমি কোনো হেজিমনির কাছে সারেন্ডার করব না, সেইটা যদি কোনো একটা জায়গায় গিয়ে এই জায়গায় পৌঁছে যায় যে আমি পাল্টা লোককে হেজিমনাইজ করবো, যে তোমাকে আমি কাজ করতে দেবো না, হ্যাঁ তোমার জায়গায় সেই কাজটা আমি কেন, তার তোমার কোনো দোষ করেছে বা অপরাধ করেছে বলে, তোমার নামের জন্য, তোমার পরিচয়ের জন্য, তোমার ভাষার জন্য, তোমার পদবীর জন্য। তো এইটাও এমন একটা মৌলবাদ যেটা কিনা হয়তো আমাদের নিজেদের অনেক গর্ব থেকে আমাদেরকে বঞ্চিত করবে। আমি তাহলে সত্যি আর মাদার টেরেসাকে নিয়ে গর্ব করতে পারবো না, আমি আর লিয়েন্ডার পেজকে নিয়ে, উষা উত্থুপকে নিয়ে গর্ব করতে পারবো না। সেটাও তারা উল্টো দিকের একটা ক্রাইসিস। গর্ব করতে পারবে না কি বলে? না না, ও আচ্ছা, গর্ব করতে, সরি, হ্যাঁ হ্যাঁ,
এই তো অনেকদিন পরে সেই পুরনো যে সঙ্গীতকে প্রথম আমরা চিনেছিলাম। আচ্ছা, আমরা সবাই বড় শতরূপকে দেখেছি, ছোট শতরূপকে চিনি না এখনো। মানে ছোট শতরূপকে সেই অর্থে আমরা কেউ দেখিনি বা চিনি না, স্বাভাবিক সেটা। তো আজকে এখানে বসে একটু ছোট শতরূপের কথা ছোট শুনি। মানে কত ছোট, আমার তো এখনো বড় হয়েছে বলে মনে হয় না মানে একদম মানে আমরা আমাদের শৈশব বা কৈশোর যে সময়টার কথা বলছি, তুমি এই প্রফেশন বলবো না, মানে এই মতদর্শের জীবনে না, প্রফেশনও আমি তো হ্যাঁ এটাকে মানে যাই হোক profession হোল ই টাইম মনে করি। তোমার এটাই। তো তুমি এই জায়গায় পাটা রাখার আগে পর্যন্ত তুমি যে মানুষটা ছিলে সেটা বিষয়ে আমারও খুব একটা বেশি জানা নেই, আমি আশা করবো যারা দেখছে এই মুহূর্তে তারাও খুব একটা জানে না। আমাদের এই যেহেতু তুমি এই সোফায় বসেছিলে, তুমি জানো যে আমাদের একটা মূলত একটা প্রেম নিয়ে একটা আলোচনা হয়, প্রেম বিষয় নিয়ে আলোচনা হয়। তোমাকে আমি গিটার বাজাতে দেখেছি, খুব সুন্দর গান গাও। যখন প্রেমে পড়েছিলে, প্রেমের সময় গিটার বাজিয়ে কোনো গান শুনিয়েছিলে? হ্যাঁ, শুনিয়েছিলাম, তার ফলে সে প্রেমগুলো আর হয়নি। মানে এখন আফসোস হয়, না শোনালে হয়ে যেত। না শুনলে আমি অ্যাকচুয়ালি খুব ভালো গান গাই না, মানে আমি আচ্ছা। গিটার একটু একটু বাজাতে পারি বা আচ্ছা। একসময় শিখেছিলাম। গান আমি খুব একটা গাইতে পারি এমন নয়। কিন্তু একটা বন্ধুদের আড্ডায় তো ভালোই লাগে, হ্যাঁ, সে তো মানে ওটা একটা কিন্তু একটা এরকম তো আমার আড্ডা আমাদের এত হয়েছে যে হ্যাঁ, এখন হঠাৎ করে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে মানে আমরা তোমাকে শুধুমাত্র তুমি হিসেবেই দেখি। তুমি তোমার ব্যক্তিগত জীবনকে খুব একটা কেন সামনে আনোই না, প্রায় মানে নেই প্রায়। কিছু কিছু ব্যক্তিগত জায়গায় যখন খোঁচা অনেকে দেয় তখন হয়তো কিছু কথা বা কিছু নাম বেরিয়ে আসে, তখন আলাদা কথা। এতটা আড়াল করে রাখার কারণ কি? যেহেতু এখন সোশ্যাল আড়াল মিডিয়ার করি যুগ, না। পিডিএ বা সমস্ত দেখ, কিছু। আমার এটাকে খুব স্বাভাবিক মনে হয়। যারা আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি কাউকে জাজ করছি না, কিন্তু যারা নিজের ব্যক্তিগত সব কিছুকে পাবলিক ফোরামে শেয়ার করেন, নিশ্চয়ই তার পেছনে তাদের কোনো ভ্যালিড কারণ থাকবে নিশ্চয়ই। তবে আমার ওটাকে কখনোই খুব লজিক্যাল মনে হয় না। বা আমি তোকে ধর বলছি যে এই মাঝে মধ্যে এই স্টোরি বেরোয় না, যে ওই যে এখন যে হেডলাইনগুলো হয় যে অমুককে আনফলো করলেন ইনস্টাগ্রামে তমুক, হ্যাঁ, তবে কি ভাঙন সম্পর্কে সরগরম নেট পাড়া কি সরগোল নেট পাড়ায় কৌতূহল নেটিজেন। নেটিজেন আমি আজ পর্যন্ত কোনোদিন এরকম কোনো লিঙ্ক, এবং তারা সেই দুজন যদি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের হয় বা ইভেন আমার ব্যক্তিগত পরিচিত হয়, আমি আজ অবধি কোনোদিন কোনো লিঙ্ক আমি ক্লিক করে দেখিনি। কারণ আমি এটা বুঝতেই পারি না যে এইটা খবর কেন আফটার অল। মানে আর আমি সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত জীবনকে আমি খুব বেশি পাবলিক করাতে আমি খুব একটা, আমি কখনোই, আমার ইচ্ছেই হয়নি কখনো সত্যি কথা বলতে। আর আমি তোকে একটা কথাও বলছি যে ধর কিছু ক্ষেত্রে না, যেটা পায়েলের সাথে আলোচনাতেও এতটা বিষয় না হলেও কিছুটা এটা নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে এখন না সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং বা এই একটা মানসিক অসুস্থতা এমন জায়গায় পৌঁছে গেছে না, এটা দেখবি অনেকের ক্ষেত্রেই হয়। মানে কারুর মনে কর ধর একজন মানুষকে পছন্দ নয়, তো তাকে অ্যাবিউজ করা শুরু হবে তার সন্তানের একটা ছবিকে তার ফেসবুক থেকে বার করে সেইটাকে নিয়ে নোংরামি করে। হ্যাঁ, মানে ধরো কোনো একটা লোকের কোনো একটা কথা পছন্দ হয়নি, তো তার স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীর মানে পারলে শারীরিক গঠন নিয়ে একটা চর্চা করে শুরু হবে, তার বাবাকে নিয়ে, তার মায়ের ছবি নিয়ে নোংরামি হবে। এইটাও একটা কারণ কিনা আমি জানি না, বাট আমার সামহাও কোনোদিনই কখনো আমার ইচ্ছা হয়নি যে, ইনফ্যাক্ট আমাকে যখন কেউ ইন্টারভিউও করতে আসেন বা কিছু, অনেক সময় হয় না পুজোর আড্ডায় বা এখানে ওখানে একটু বলে যে আমরা একটুখানি পার্সোনাল জীবন নিয়ে এই নিয়ে সেই নিয়ে, আমি এক কথায় না বলে দিই, কারণ আমার কখনো ইচ্ছেই হয়নি। আর আমি এটাও বুঝতে পারি না যে আমার এটা বলার ফলে পৃথিবীর কার কি কোনো, ধর আমি পটল খেতে ভালোবাসি না ঢ্যাঁড়স খেতে ভালোবাসি, এটা জেনে কার কি লাভটাই বা হবে? মানে হয়তো লাভ হবে না, কিন্তু এটা হয় আর কি, কিছু মানুষের জানার ইচ্ছে থাকে। মানে আমার যেহেতু নিজের কোনোদিন কাউকে নিয়ে সেই ইচ্ছেটা হয়নি। ধর সঙ্গীত এখন কি ভাবছে এরপরে কোন ও পরিচালনায় হাত দিতে চায়, ও একটা এবারে ফিচার ফিল্ম পরিচালনা করতে চায় কিনা, নাকি ও একটা ওয়েব সিরিজ করতে চায় কিনা, আমার এইটা জানার ইচ্ছা আছে যেমন তোকে নিয়ে। কিন্তু তুই কমলা লেবু খাবি না সবেদা খাবি, এইটা যেহেতু তোর ক্ষেত্রে আমার জানার ইচ্ছে নেই, ছবি দেখে আমার ক্ষেত্রেও যে কারোর ইচ্ছে থাকতে পারে এটা আমার মানে বিশ্বাসও হয় না, এটাকে আমার খুব স্বাভাবিকও মনে হয় না, তাই আমি কখনো এটা করার কথাও ভাবিনি। তাবড় বক্তা শতরূপ ঘোষ, এটা একটা চলছে, মানে আমাদের জেনারেশনে এটা আছে, এটা ভালো হোক খারাপ হোক, মত মিলুক না মিলুক, ভাই ছেলেটা কিন্তু সাহস আছে, বুক টুকে কথা বলে। বউয়ের সামনে গলা শুকিয়েছে আজ অবধি? নিজের বউ বলে না, সবার বউয়ের সামনেই গলা শুকিয়ে যায়। কেন কেন এত ভয়? বলছি আর কথার কথা, কথার কথা। হ্যাঁ, না আমি বলছি আর কি, মানে এমন কিছু হয়েছে একটুখানি ভয় হয়েছে মনের মধ্যে, ভয়। দেখ, আমি পার্সোনাল নিয়ে নিয়ে কথা বলি না, এইটা দিয়ে তুই 10 মিনিট আমাকে বলে তারপরের প্রশ্নটাই হচ্ছে আমি জানতে চাই যে কি, মানে আমি সেই মানুষটাকে একবার জানতে চাই, আমি তোমার কি ঘটেছিল আমি সেটা জানতে চাই না, কিন্তু দেখ আমি এটা মানে
কার সামনে সেটা বড় কথা নয়, বাট আমি যদি কখনো কোনো কথা ঠিক মনে হয় আমি সেটা বলার আগে হেজিটেট করি না। আমি ভাবি না যে সেটা কি শুনে হবে? কার কেমন লাগবে, সে যেই হয়ে থাক না কেন সেই কেউটা। আর আমার মনে হয় যে এইভাবে থাকলে না নিজে একটু রাত্রি আর কিছু হোক না হোক দিনটা যেমনই কাটুক রাত্রিতে শান্তিতে ঘুমানো যায়। ঠিক। আচ্ছা, আমরা তো এতদিন তোমাকে যেভাবে দেখে এসেছি, ইন রিসেন্ট টাইমস, মানে এই আগেও হতে পারে, আমি বছর খানেকের কথা যদি বলি, এই এই রিসেন্টলি এত বেশি তোমাকে সৃজিতদার সঙ্গে কেন দেখা যাচ্ছে বলো তো? এর মানে এর এর কারণটা কি? না, এটা সৃজিতদার সাথে আমার কোনো অফার Recently করেছে? না, না, না। রোল অফার করেছে? না না, রোল তো মাঝে মধ্যে চিকেন রোল মাটন রোল খাওয়ায়, সেটা না, কিন্তু তার বাইরে রোলটা না। ননভেজ রোল? ওই তো চিকেন মাটন বললাম তো, ওই তো নন ভেজ। রোল আবার ভেজও হয় না। হয়তো এই- আলু এই- রোল তুমি একাডেমি যেতে তুমি জানো না? এইগুলো বলিস বলে তোর তিওয়ারি সারনেম হ্যাঁ। তোকে সন্দেহ করে, সেটা বলি। হ্যাঁ, বাট একাডেমির আলু রোলও বাবা, সেটা তো সত্যি যে খায়নি সে কি চিনলো একাডেমি। এই বন্ধুত্বটা হলো কি করে? সৃজিতের সাথে বন্ধুত্ব বেসিক্যালি আমাদের আর এক বন্ধুর মাধ্যমে, ভাস্বতী আমাদের খুব প্রিয় বন্ধু, বা আমার ভাস্বতী সৃজিতদারও আমার খুব বন্ধু, আমারও খুব প্রিয় বন্ধু, সাংবাদিক, খুব নামকরা সাংবাদিক, এন্টারটেনমেন্ট একদম বিটের খুব পরিচিত সাংবাদিক। তো মূলত ওর মাধ্যমে কিন্তু সৃজিতের সাথে আমার অনেকগুলো বিষয় মেলে, মানে আমার মানে থাকে না একটা মানে গান বাজনার চয়েস, মানে আড্ডা মারা। সৃজিতা খেতে খুব ভালোবাসে, সৃজিতার এবং সৃজিতার যেটা ভালো দিক, মানে তুইও কিছুটা হয়তো জানবি বা যারা চিনে তারা সবাই জানে যে খুব বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার অতটা ঝোঁক নয়। মানে ধর কলকাতার এমন গলিগপ্চির মধ্যে ছোট্ট হয়তো একটা ছোট্ট একটা জায়গা যেখানে 2 কি 3টে টেবিল আছে, বড় জোর 3জন মানুষ একসাথে বসতে পারে কি 4জন বসতে পারে, কিন্তু সেখানে অমুক একটা খাবার খুব ভালো পাওয়া যায়। মানে ও তো তার এনসাইক্লোপিডিয়া, মানে ও মানে সিনেমার ব্যাপারে যদি ওর মানে কি বলবো, ওর একটা স্ট্রেংথের জায়গা হয়ে থাকে, তো দ্বিতীয় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে এই কলকাতা শহরে বিশেষ করে কোথায় গলিঘুপচির মধ্যে কোথায় কি হারিয়ে যাওয়া দোকানের হারিয়ে যাওয়া খাবার রয়েছে। মানে সুতরাং ঈশ্বর- অনেক সাথে সৃজিতার সাথে বেসিক্যালি আমার কথা বলার অনেক বিষয় আছে। মানে ঈশ্বর না করুক, আর আরেকটা আমি তোকে হ্যাঁ। বলছি, হ্যাঁ সরি তুই বলে না, আমি তোকে হ্যাঁ, বলছি। মানে জাস্ট আমি অ্যাড করার জন্য বলছি, ঈশ্বর না করুক এসবিএফ বা ডাক ক্রিয়েটিভ মিডিয়া বা এই ধরনের প্রযোজনা সংস্থা যদি কাজ না দেয়, তাহলে সৃজিতদা ফুড ব্লগার আরামসে হয়ে যেতে পারে। সৃজিতা আমার বিশ্বাস এই সৃজিতার একটা ফুড ফিল্ম বানানো উচিত। হ্যাঁ, Actually, অবশ্যই উচিত। আমি সৃজিতা সেই কারণে actually বলি he'll do it very well. ব্লগার না, রিসার্চার। দেখ সৃজিতদা বেসিক্যালি কি বলতো, সৃজিতদা মানে মিউজিক কত ভালো বোঝে এটা সৃজিতার ছবি দেখে সবাই বুঝে গেছে। সৃজিতদা যদি কখনো সত্যি খাবারকে কেন্দ্র কোনো সিনেমা বানায় না, তাহলে খাবার সম্পর্কে ওর মধ্যে আর্ট অফ কুইজিন সম্পর্কে ওর কি অসম্ভব একটা ইয়ে রয়েছে, সেটাও সবাই বুঝবে। আর আমি তোকে একটা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সৃজিতদার একটা জিনিস খুব আমার যেটা খুব মানে ভালো লাগে বা আই এম ভেরি কমফোর্টেবল উইথ, সেটা হচ্ছে যে সৃজিতদা না নিজের সিনেমার ক্রিটিসিজম, আমি অন্তত আমার জায়গা থেকে দেখেছি, খুব খোলা মনে নিতে পারে। মানে সৃজিতদা যে কোনো স্ক্রিপ্ট লেখার পরে যখন আলোচনা করে বা কোনো সিনেমা ধর তৈরি হলো, তারপর এই সেদিন লগরঙ্গের নাম দেখে বেরোলাম, মানে হল থেকে বেরিয়ে জাস্ট এস্টেটে দিয়ে নামতে পারিনি তার আগে সৃজিতদার ফোন যে কিরম লাগলো, কী মনে হলো, এবং তারপরে ওইটা আমি যা বললাম দেখো আমার এইটা ভালো লেগেছে, ওইটা ভালো লাগেনি, যা আমি বলেছি। এবং এই একটা ছবির ক্ষেত্রে না, যে কোনো ছবির ক্ষেত্রে মানে ভাল লাগাটা বেশি ছিল, ভাল লাগেনিটা কম ছিল। সেটা আমি অতটা সেটা ব্যাপার না, আমি ওইভাবে মেপে বলিনি, কিন্তু আমি ওইভাবেই বলেছি যে এবং মানে যেটা যে মন কোনো খুলে বলেছো। মন খুলে বলা যায়, এবং ওটা খুব পজিটিভলি নেয়। যেখানটা এগ্রি করা সেখানটা এগ্রি করে, যেখানটায় হয়তো এগ্রি করলো না সেই জায়গাটাও খুব সম্মানের সঙ্গে শোনে। কেননা মানে ওয়াই হি ইজ আ গুড ফিল্ম মেকার, হি ইজ আ গুড স্টুডেন্ট অফ সিনেমা, এটা বোঝা গেল। আমি বলছি না যে আই এম আ টিচার না, অফ হ্যাঁ। সিনেমা, কিন্তু আমি এইটা বলছি যে একজন দর্শকের কাছ থেকে খুব অনেস্ট রিভিউ কিন্তু খুব খোলা মনে ওর শোনার একটা আগ্রহ রয়েছে। বাহ। এই আগ্রহটা কিন্তু যে কোনো মানুষকে যে কোনো পেশাতেই তাকে গ্রো করতে সাহায্য করে। আমার মাথায় একটা অন্য কারণে আমার এই ভাবনাটা এসেছিল, তার কারণ আগের দিন তুমি যখন এই সবাই বসেছিল, উল্টো দিকে পায়েল ছিল, তুমি তাকে একটা কথা বলেছিলে যে শতরূপ যদি আজকে রাজনীতিতে না আসতো তাহলে সে অবশ্যই হয়তো আসবেও সে ভবিষ্যতে, কিন্তু সে মন থেকে চায় যে সে পরিচালনা করবে, ছবি বানাবে, সিনেমা বানাবে। আমার মনে হয় তো সেই বানানোর কারণে না, হয়তো সেটাও একটু সেটাও কাছাকাছি আসা মতের মিলটা হয়েছে। তুমি যদি সিনেমা বানাও, অদূর ভবিষ্যতে বানাও, এটাই আমরা চাই, মানে কোন ধারার ছবি বানাবে, কোন সাবজেক্ট নিয়ে কাজ করতে সেটা চাও? আমার ঠিক আমার মাথায় কিছু সাবজেক্ট রয়েছে। এবার না, দেখা যাক আমি তার আমি মধ্যে। ধরুন রোমান্টিক বানাবে, অ্যাকশন বানাবে, দেখ- থ্রিলার বানাবে, নাকি ডার্ক বানাবে? দেখ রোম্যান্স বা তুই অ্যাকশন বল, ডার্ক বল, হোয়াট এভার, এগুলো তো ফর্ম, এগুলো তো কন্টেন্ট না। না। তো তোর একটাই গল্প, হ্যাঁ। সেই গল্প বা একটা বক্তব্য, সেই বক্তব্যটাকে থ্রু রোম্যান্স, থ্রু কমেডি, থ্রু মানে অ্যাকশন, তোমার কোন দিকটা বেশি পছন্দ? সেটা দেখ আমার ডিপেন্ড করে। অ্যাজ অ্যান অডিয়েন্স তো আমি তোকে বলতে পারি যে আমার, বাট দেখ
ওইভাবে না, মানে আমি যদি জীবনে একটাই ছবি বানাই তাহলে হয়তো আমাকে সবগুলোর মধ্যে একটা বেছে নিতে হবে, বাট লেটস হোপ যে কয়েকটা ছবি বানানোর সুযোগ পেলাম এবং সবগুলোই প্রয়োজন মতো এক্সপ্লোর করা আমি যাবে। একটা শুধু ছেড়ে গেলাম, তুই কি কোনো উত্তর শুনতে চাস? আমি একটা শুধু ছেড়ে হ্যাঁ, গেলাম, সেটা বল। একটা পথ ছেড়ে গেলাম। আমি তোকে যতদূর চিনি আমি তাই ভাবছিলাম, আমি যে- বললাম তুমি কমেডিটা ভাবলে না কেন? ভাবলাম না ভাবলাম তো বটেই। আমি ওটা ছেড়ে গেলাম যে আমি রয়েছি, তুই রয়েছিস, তুই তো আছিস, যখন খুশি থাকবি। ডাকবে চলে আসবে। বাট তুই বানাচ্ছিস না কেন, এটা আমায় বলতো। না, আমি এখনো তৈরি নই। কি আর মানে- কত বয়স হয়েছে আমার, মানে এখনো তৈরি নই। না, কত বয়সে সিনেমা বানানো যায়? না, আমার মনে হয় মানে বয়সটা ব্যাটার নয়, যদিও তাও একটা বোধ তৈরি না হলে সিনেমা বানানো যায় না, মানে একটা বেসিক ভেতরে একটা বোধ তৈরি হতে না, হয়। সেটাই কারণ, কারণ আমার বিশ্বাস তুই এখন নন ফিকশন যেভাবে ডিরেক্ট করছিস বা যেভাবে ডিরেক্টোরিয়াল টিমের সাথে তুই তো তার আগে যেভাবে কাজ করে এসছিস এত বছর ধরে, তো তোর তো টেকনিক্যাল যা আইডিয়া আছে, এবং তোর মধ্যে কেননা টেলিভিশন বা ওয়েবে একটা নন ফিকশন ডিরেক্ট করতে গেলে তো, আর বিশেষ করে টেলিভিশনে তুই যে স্কেলে নন ফিকশনের ডিরেক্টোরিয়াল টিমে কাজ করেছিস, তা তো বিরাট একটা টেকনিক্যাল এক্সপোজার তোর হয়েছে, এবং টেকনিক্যালিটিস নিয়ে কোনো ভয় নেই। কোনো ভয় নেই তোর, বাহ, সে তো খুব ভালো কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তোর যে সাটল একটা টাইমিং, কমেডি, একটা যে একটা হিউমার, ফান, এটা তো সর্বজন স্বীকৃত, তুই তো ওইভাবেই তোকে বাঙালি চিনেছে সবার আগে। একদম। সুতরাং এটা আমার একটা, তুই সেই ডিরেকশন দিচ্ছিসই যখন, তখন তোকে এবারে- আমরা কবে দেখবো? জানি না ক্লিক কবে সুযোগ দেবে, কবে ক্লিক করাবে ব্যাপারটা? করাবে। কবে হ্যাঁ, ক্লিকের সাথে একদম, ক্লিক করবে? একদমই। ক্যাফে হাউসে কেন চারটা দিচ্ছি আমরা, তার তো একটা সুদূর প্রসারী ভাবনা রয়েছে। আমাকে একটা কথা বল সঙ্গীত, তোকে আমি আমাদের কাছে জিজ্ঞেস করি। কিন্তু এই ডিরেক্টরদের কাছে হচ্ছে আগে ছিল কি, বা মানে মানুষের কাছে অতিথি দেবো ভব, আমাদের কাছে ওটিটি দেবো ভব। এই বলছি, তোর এই যে কথাগুলো, এই কথাগুলো একদম চরিত্রের মুখে সংলাপ হিসেবে আমরা কবে পাবো, এটাই জিজ্ঞেস করছি। এটা কিন্তু যেদিন আমি করব, আমার ভূতের ভবিষ্যৎ খুব ভালো লেগেছিল। আমি এখনো ভেবে যাচ্ছি যদি আমি ওরকম কোনো কিছু তৈরি করতে পারি, আমার প্রথম কাজ ওরকমই হবে, বাহ, আউট অ্যান্ড আউট কমেডি অ্যান্ড স্যাটায়ার। খুব ভালো। তোর কোনো স্ক্রিপ্ট তৈরি রয়েছে নিশ্চয়ই? ভাবনা তো চলছে, টুকটাক তো রয়েছে, অনেক কিছু ভাবনা। খুব তাড়াতাড়ি, মানে ভূতের ভবিষ্যৎ দেখ নেই করে 12-13 বছর হয়ে গেল আমরা পেয়েছি, সুতরাং ওই আর একটা ওরকম কি বলবো, একটা নতুন ধরনের একটা সিনেমার ঢেউ আবার আছড়ে পড়ুক আমাদের তটে, এটা তো সত্যি সময় হয়েছে বোধ হয় আর একটা ওরকম নিয়ে। তো আমি তোকে যেটা জিজ্ঞেস করছিলাম তা হচ্ছে যে ধর, তুই তো প্রথমে তোর এই মানে তুই রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলি ক্যামেরার সামনে দাঁড়িয়েই, মানে মিরাক্কেল থেকে তুই করছিস, এবং তুই তো আমার মনে আছে ওই সময়টা ফাইনালি তুই চ্যাম্পিয়ন হোস নি ওই সিজনে, কিন্তু তোর যেটা হয়েছিল ওই সময় তা হচ্ছে একটা মানে অকল্পনীয় সোশ্যাল মিডিয়া পপুলারিটি। মানে আমি এটা দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে তুই যদি তখন একটা মানে 3টে ডটও দিতিস, তার তলায় 300টা লাইক সেই সময় পড়তো, মানে আর তখন তো ফেসবুক ধর এই স্কেলে তো, মানে ধর এটা 2012 সাল বোধ হয়, 12-13 ওই সময় ডেস্কটপে অন করলে বাঁদিকে নোটিফিকেশনের বার আসতো, মানে এরকম করে উঠতে থাকছে। হ্যাঁ, মানে এটা ইনফ্যাক্ট আমাকে এটা অনেকে ওই সময় বলেছিল যে মানে এই সঙ্গীতকে আর তোমাকে মানে ধর আমারও তখন ওই সোশ্যাল মিডিয়াতে তখন একটা শুরু হচ্ছে, লেখালেখি একটা করছো তুমি। করছি, তো ওই না আমি সত্যি তোকে বলছি যে ওইটা বোধহয় তোর ওই সিজনের আর সবার থেকে হ্যাঁ। মানে হ্যান্ডস ডাউন তুই মানে যোজন এগিয়ে তুই সেখানে, মানে তোর মানে ট্রিমেন্ডাস একটা পপুলারিটি, আমাদের জেনারেশন আমাকে খুব ভালোবেসেছে, খুব ভালোবেসেছিল। সেইখান থেকে ধর তোর ক্যামেরার পেছনে চলে আসার মধ্যে একটা অন্য, বা ক্যামেরার পেছনে কাজের মধ্যে একটা অন্য আনন্দ আছে, সব কিছু রয়েছে। কিন্তু আবার এইটাও তো ঘটনা যে যাকে ক্যামেরার সামনে রোজ দেখছি, এবার তার সাথে দেখ কতগুলো ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে তুই অনেক মাচার যাকে আমরা বলি, হ্যাঁ। প্রচুর করতে পারবি, টাকা পয়সার একটা বিরাট সেখানে একটা সুযোগ, উপার্জন, রয়েছে। আর যেটা কিনা ম্যাটার করে, সেটা তুই তখন একটা 20-22 বছরের একটা ছেলে, জাস্ট তুই কাজ করছিস, নিজে একটা ইন্ডাস্ট্রিতে এসছিস, তখন তুই কত টাকা উপার্জন করবি, এটা তো একটা বিরাট ব্যাপার, তার একটা বিরাট সুযোগ। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটছিস, আমার মনে আছে আমরা আড্ডা মারতাম একাডেমির সামনে, মানে সেই অটোগ্রাফের জন্য তোকে, সৌরভকে, মানে ইস্তিয়াক যখন বাংলাদেশ থেকে যখন ইস্তিয়াক এখানে থাকতো, ইস্তিয়াক আমাদের সাথে আড্ডা মারতো, মানে যে ঘিরে ধরেছে লোকে অটোগ্রাফ বা ছবি তোলা, সেলফি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেইখান থেকে যে ক্যামেরার পেছনে চলে নিশ্চয়ই আনন্দ অনেক পেয়েছিস নিশ্চয়ই, কিন্তু কিছু জিনিস তো ছাড়তেও হয়েছিল। কিন্তু তোর তো কোনো কম্পালশন ছিল না, কারণ তুই তখন যে পপুলারিটি পেয়ে গেছিলিস, তুই তখন চাইলেই অভিনয় ইত্যাদি তো তখন নিশ্চয়ই অনেক অফার ছিল, তো তুই এটাই খুব কনসিয়াস ডিসিশন ছিল, মানে এটা কারণটা কি? এটা বলতে পারো একটু বুদ্ধিমানের মতো ডিসিশন নিয়েছি সেই সময় দাঁড়িয়ে, তার কারণ আমি জানতাম যে আমি যদি আজ অভিনয় করতে যাই, অলরেডি প্রচুর এমন অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের সঙ্গে হয়তো আমি কম্পিট করে হয়তো সেই জায়গাটাকে আমি অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমি যেটা করতে পারি, যে কাজটা লেখালেখি বলো বা আইডিয়েশন বলো, এভরিথিং,
সেটা আমি খুব স্বচ্ছন্দে করতে পারবো ক্যামেরার পিছনে যদি কাজ করি। আমার ক্যামেরার পিছনটা খুব টানতো, আমার খুব ইচ্ছে ছিল দেখার। এই তুমি নন ফিকশনের কথা বললে, যারা মানুষ যারা এখন তো অনেকে বুঝে গেছে একসাথে 12খানা ক্যামেরার রোল হচ্ছে, চলছে, 12টা ফ্রেম অ্যাট এ টাইম তুমি দেখছো তোমার চোখের সামনে, সেখান থেকে সুইচ করে কোনটা রাখবো কোনটা রাখবো না, কে যে কথাটা বললো, তুমি এই কথাটা বললে তার পরিপ্রেক্ষিতে আমার মুখ দেখানো ভালো না ওর মুখ কার দেখানো ভালো, reaction টা সেই নেবো, মুহূর্তে আমার ওটার মধ্যে না একটা ভেতরে একটা বিশাল বিশাল একটা কিছু কাজ করে। এবং এখনও যখন আমরা কোনো ইভেন্ট বা কোনো কাজ একদম স্মুথলি নামিয়ে দিই না, শেষ হলে যে স্যাটিসফ্যাকশন পাই, আমার মনে হয় অভিনয় করলে সেটা দেখ আমার 100 বার, আমার এই নিয়ে কোনো সন্দেহ নেই, একজন মানুষ যখন দুটোর মধ্যে কোনো একটাকে চুজ করে ডেফিনেটলি সে দ্বিতীয়টাতে বেশি স্যাটিসফ্যাকশন পাচ্ছে। তুই যেরকম ডিরেক্টর হিসেবে কাজের স্যাটিসফ্যাকশনটার কথা বললি, এরকমও মানুষ থাকবেন যার কিনা ওই কাজটার থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পারফর্ম করার মধ্যে আমাদের সে মধ্যেই, বেশি- আমাদের মধ্যেই অনেকেই ছিল, আছে, অনেকেই আছে। তার স্যাটিসফ্যাকশনটাও ভ্যালিড। কিন্তু আমি না এটা খুব, তুই বলতে পারিস খুব মানে বাণিজ্যিক জায়গা থেকে এটা জিজ্ঞেস করছি, যে পয়সা এবং গ্ল্যামার এই দুটো কে না চায়? হ্যাঁ, এবং বিশেষ করে দেখ তুই তো একটা ইন্ডিভিজুয়াল প্রফেশনে রয়েছিস, মানে আমি তোকে বলছি তুই তো ধর এমন নয় যে তুই কোনো রাজনৈতিক দল করছিস বা কোনো কিছু বা কোনো ধর্মীয় সংগঠন আছিস, সেখানে তুই একটা আদর্শের জন্য কি কোনো একটা ভাবনাকে প্রচার করার জন্য, কোনো ফিলোসফিকে প্রচার করার জন্য কাজ করছিস। সেখানে আমার ব্যক্তিগত উপার্জনটা বড় কথা নয়, আমি আমার যে ধর্মটাকে প্রচার করতে পারি চাই, কি আমি যে রাজনীতি উদ্দেশ্যটাই বড় ছিল। উদ্দেশ্যটাই এখানে আমার কাছে বড়। কিন্তু এক্ষেত্রে তো তা নয়, যে কোনো ইন্ডিভিজুয়াল প্রফেশনে একজন মানুষের ব্যক্তিগত অ্যাসপিরেশনটা থাকাই উচিত, তার মধ্যে কোনো অন্যায়ও নেই। আমি একদম সেই জায়গা থেকে বলছি যে গ্ল্যামার এবং পয়সা, টাকা, এই দুটোকে ওই বয়সের একটা ছেলের পক্ষে কনসিয়াসলি একটু সরিয়ে রাখা এবং স্যাটিসফ্যাকশনটার জন্য একটা সুইচ ওভার করাটা, মানে এবং আমার মানে আই এম ভেরি হ্যাপি সঙ্গীত, তোকে আমি সত্যি কথা বলছি, তুই যখন বললি যে এটা আমার খুব বুদ্ধিমানের মতো ডিসিশন ছিল, তার মানে কি তুই আজকে 13 বছর 14 বছর পরে ডিসিশনটাকে তুই রিগ্রেট করিস না, তুই ইউ আর প্রাউড, ইউ আর হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ ডান। এটা অত্যন্ত আনন্দের। আমি সেই আনন্দ এবং সেই খুব গর্বের জায়গা থেকেই তোকে আমি অ্যাপ্রিসিয়েটই করছি এইটা করে। এটা জানতে চাইছি যে তুই কখনো ওটা মিস করিস নি এই সময়টায়, যে ধর সেই সময় তো 300টা লাইক পড়তো একটা পোস্টে 15 মিনিটের মধ্যে, মানে আজকে তো ওরা 3000 হওয়া উচিত ছিল, কিন্তু সেইটা যখন আর হয়নি, 300তেই আটকে গেছে বা হয়তো 172-এ নেমে গেছে। তো আর কি বলতো, এখন আমরা এমন একটা সময় বসবাস করি না, দেখ কি হয়, আজ থেকে হয়তো 15 বছর আগে আমরা দেখতাম কারোর সাথে আলাপ হলে সে জিজ্ঞেস করতো তোমার ডিগ্রি কি, কত দূর পড়াশোনা করেছো। তো যার ডিগ্রি যত, তার প্রতি আমাদের ততটা সম্মান তৈরি হতো। এখন আমরা জিজ্ঞেস করি তোমার ফলোয়ার কত আছে, যার ফলোয়ার যত বেশি তার সোশ্যাল ভ্যালু তত বেশি। আগে যারা ডিগ্রি দিয়ে মাপা হতো সোশ্যাল ভ্যালু, এখন ফলোয়ার সংখ্যা দিয়ে মাপা হয়। এমন একটা পৃথিবীতে এবং এমন একটা পেশায় দাঁড়িয়ে তুই কখনো গত 12-14 বছরে ওইটাকে মিস করিসনি? আমি রিগ্রেট রিগ্রেট হয়তো করিনি, রিগ্রেট না করলেও মিস তো করেছি, মানে অবশ্যই। এই খ্যাতি কেনা চায়, মানে একটা লাইমলাইট বা একটা যাই বলো না কেন, একটা এক্সপোজার কেনা চায়। আমিও সেটা চেয়েছি, মাঝে মাঝে মনে হয়েছে, একেবারেই মনে হয়নি তা নয়, কিন্তু আমি এত বেশি কাজ নিয়ে ঢুকে পড়েছিলাম, সব কিছু নিয়ে কাজের মধ্যে ছিলাম, ওটা তখন অতটা ম্যাটার করেনি। কিন্তু আমার এই কথাটা শুনতে শুনতে আমার উল্টো দিক থেকে একটা কথা, এই কথা হতেই মাথায় আসলো যে আমার উল্টো দিকে এমন একটা মানুষ বসে আছে, যে হয়তো চাইলে জীবনে অনেক কিছু করতে পারতো, তার ট্যালেন্ট অনুযায়ী সে পড়াশোনা করে বিশাল বড় একটা চাকরি করতে পারতো, হয়তো পারতো কি পারতো না জানি না। তাহলে সে যে আজকে যে পথটা বেছে নিয়েছে, সেটাতে সে নিশ্চয়ই স্যাটিসফাইড বলেই না বেছে নিয়েছে। সে যখন একটা জায়গায় দাঁড়িয়ে প্রচুর কথা বলার পর, সে যখন মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করে, হাততালি দেয়, তখন মনে হয় যে ভাই আমি জিতে গেছি। যাই হোক না কেন, আজকে রেজাল্ট, আজকে দিনে দাঁড়িয়ে ফলাফল যাই হোক না কেন, আজ থেকে 10 বছর পরে ফলাফল যাই হোক না কেন, আমি যখন কোথাও দাঁড়িয়ে আজকে আমি তোমার সঙ্গে বসে এত সুন্দরভাবে কথা বলছি, এই সুন্দরভাবে কথা বলাটার শুরুটা হয়তো আমার সেই রিয়েলিটি শো থেকে হয়েছে, কিন্তু আমি এত সুন্দর কথা বলতে পারতাম না যদি ক্যামেরার পেছনে 50টা অ্যাঙ্কারকে না আমি হ্যান্ডেল করতাম। বটেই তো 100 বার। সুতরাং ঠিক কিভাবে কথা বলতে হয়, কি হতে হয়, আমি নিজেকে গ্রুম চলতে চলতে হয়েছি গ্রুম। কিন্তু বিষয়টা তো উল্টে যাওয়ার কথা ছিল না, এতটাও ছিল না যে হোস্ট গেস্টকে, মানে গেস্ট হোস্টকে এত প্রশ্ন করবে যে পুরো পডকাস্টটা উল্টো দিকে টার্ন নিয়ে নেবে। প্রায় যদি রেশিওতে দেখি, তুমি আমাকে প্রায় 60% প্রশ্ন করেছো, আমি তোমাকে 40%, তাহলে আমি আমার দিকে, কারণ আমার তোকে নিয়ে কৌতূহল বেশি। না আমারও আছে অনেক কৌতূহল, কিন্তু আমি তো বেড়াবেগে ঢুকতে পারছি না সেই জায়গাগুলোতে। আচ্ছা, এমনি জাস্ট মজার জন্য কিছু কথাবার্তা বলি না, কি আছে, অসুবিধে কি আছে? তোমার মতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে বড় কমেডিয়ানকে? তুই
কি অর্থে জিজ্ঞেস করছিস আন্দাজ করতে পারছি, রাজনীতিতে বলছিস? না না, এ কি, আমি তো বলেইছি যে generally? আমি রাজনীতি নিয়ে আলোচনা আচ্ছা, কমেডিয়ান আদারওয়াইজ? না, এটা হচ্ছে তুমি ভাবলে আমার কথার সাথে তুমি যে ভাবলে এইটুকু কেটে চালিয়ে দিলেই hit। না দেখ, আমরা তো সত্যি কথা বলছি, আমরা এমন একটা সময় এখন বসবাস করছি না, তাতে কিন্তু এটা ঘটনা যে কিছু ক্ষেত্রে না মানে লিডার এবং কমেডিয়ানদের মধ্যে রোল রিভার্সাল হয়ে গেছে। মানে কমেডিয়ানদের যে কাজটা করার কথা ছিল সেটা অনেক নেতা করছে, আর নেতাদের যে প্রশ্নগুলো করার কথা ছিল বা রাজনৈতিক একজন কর্মীর যে প্রশ্নগুলো করার কথা ছিল, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমেডিয়ানরা সেই জরুরি প্রশ্নগুলো করছে। ন্যাশনাল লেভেলে তো করছেই। ন্যাশনাল লেভেলে করছে, আমাদের রাজ্যেও করছে। ধর আমি আমার অনেকের ক্ষেত্রেই আমি বলতে পারি ইদানিং কালের মধ্যে আমি দেখেছি করছে, যেটা আমার অবশ্যই। খুবই আমার ইয়ে হয়েছে বলো না, এমনি অভিনেতাদের মধ্যে অভিনেতাদের মধ্যে বা অভিনেত্রী মানে মিলিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তা কমেডিয়ান বলতে এখন তো আর ওই ব্র্যাকেটটা আগের মতো নেই যে আগে যেরকম সেটা আমরা বুঝলাম সন্তোষ দত্ত, রবি ঘোষ, এনারা কাকে সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে যদি আগের থেকেই ধরি? না আমি এখনকার উত্তরও দিচ্ছি। এখন যেহেতু এটা হওয়াই উচিত যে বিভিন্ন অভিনেতা যারা কিনা কিছু ক্ষেত্রে কিছু হাসির ভূমিকাতেও অভিনয় করছেন, আবার কখনো সিরিয়াসে। দেখ, আমার মনে হয় আমি ইদানিং কালের মধ্যে যা ছবিগুলো দেখেছি, আমার মনে হয় রুদ্রনীল ঘোষ ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। অঞ্জন দা, না সে তুই রুডির রাজনীতির জন্য না, বাট না ভালো তো বটে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ। তুই যদি আমার সাথে রাজনৈতিকভাবে মেলে না, কিন্তু অভিনয়ের জায়গা থেকে বলিস, আমি বলবো ব্রাত্য বসু ব্রিলিয়েন্ট অ্যাক্টর, এবং ওনার কিছু ব্রাত্য বসুর কিছু ভূমিকা কমেডি। আমি ওই কবিতার ওই সিনেমাটা, হ্যাঁ আরে নামটা ভুলে যাচ্ছি, মায়ের জঞ্জালের দুটো দৃশ্যে বোধহয় ছিলেন ব্রাত্য বসু, কিন্তু ওরকম ওই ইম্প্যাক্ট দুটো দৃশ্য থেকে তৈরি করা যায় একটা হাসির ভূমিকা, তো মানে তুলনা হয় না কোনো। আমার ওনাকে মহিলাদের মনোজদের অদ্ভুত বাড়িতে খুব ভালো লাগে। দারুণ ব্রিলিয়েন্ট, ওই গোয়েন্দার বড়দা ব্রিলিয়েন্ট ফোন করে ব্রিলিয়েন্ট ওটাই বলছি। মানে ইয়েতে আমার মনে হয় মেয়েদের মধ্যে সোহিনী খুব ভালো কমেডি অভিনয় করে, সোহিনী সরকার। প্রিয়াঙ্কা সরকারের কমিক টাইমিং খুব ভালো মনে হচ্ছে। আর বাকি তো আরেকটু সিনিয়র যারা, খরাজ মুখোপাধ্যায় বা সুভাষিস দা, এদের কথা তো সবাই জানে, বলাই বা তুলে। কোন হিরোর অভিনয় দেখে হাসি পায়? সে হাসাতে চাইছে বলে হাসি পাচ্ছে, নাকি সে ভাবছে সে হাসাচ্ছে না না, কিন্তু আমার হাসি সে হাসাতে চাইছে না কিন্তু হাসি পাচ্ছে? এটা বলাবি আমাকে দিয়ে? না দেখ, আমার যার অভিনয় ভালো লাগে না তার সিনেমা করে দেখি না। আচ্ছা, তো না, তাতে আর কি আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তুমি কোন স্কুলে পড়েছো? আমার ছিল সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্ট। কলেজ? আশুতোষ। তারপরে আশুতোষ থেকেই তুমি তোমার জীবন অন্যদিকে বয়েছে। তখন তো দাদা, মানে ওই সময়ে যে কলেজের দাদারা যারা হয় আর কি, যে সময় তুমি কলেজে পড়তে বা কলেজে তুমি একটা বিশেষ জায়গায় ছিলে, অনেক এই ধরনের দাদারা না অনেক বোনের সহায় হয়, তারা অনেক মানে ত্রাতার ভূমিকায় থাকে। তো এরকম কত বোনকে তুমি পরিত্রাতার ভূমিকায় অনেক উদ্ধার? ভাই বোন মাসি মেশো সবাই। ভাইদের নিয়ে তো আমি ইন্টারেস্টেড না, হবেই তো স্বাভাবিক। তার মানে তোর প্রশ্নটা কিন্তু আমার ইন্টারেস্ট নয়, তোর ইন্টারেস্টকে রিফ্লেক্ট করছে। তুই হ্যাঁ, কিন্তু বলে দিই আমি তো আমার ইন্টারেস্ট, আমি তোমার নিয়ে ভাবছি, আমি আমাকে নিয়েই ভাবছি। দেখ, আমার যতটুকু সীমিত সাধ্যের মধ্যে যাদেরই সাহায্য দরকার হয়েছে আমি করেছি বলেই আমার ধারণা। তার বাইরে একবার সাহায্য পাওয়ার পর বারবার সাহায্য চাইতে এসছে, এরকম হয়তো তার কাজ মিটে গেছে, এরকমও হয়েছে আর কাজ মিটে গেছে কিন্তু তার সাহায্য চাইতে আসেনি। কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, আমি চেয়েছিলাম যে আবার সাহায্য চাইতে আসুক, তাও হয়েছে, তাই অস্বীকার করবো না। কিন্তু আর জীবনে দরকারই হয়নি। হ্যাঁ, ভীষণ মিস করি আমি। অ্যাকচুয়ালি যেটা মিস করি, আমি তোকে বলছি সঙ্গীত, যে আনন্দটা আমি জানি আমার জীবনে আর থাকবে না বা আর ফেরত আসবে না, সেটা হচ্ছে ক্লাস ক্যাম্পেনিংয়ের আনন্দ। মানে আমি ধর তারপরে অনেক মিটিং মিছিল বক্তৃতায় তো আসেই, পার্ট অফ লাইফ। অনেক জায়গাতে অনেক মানে ব্যারিকেড ভাঙা, পুলিশের সাথে ধস্তাধস্তি থেকে শুরু করে টেলিভিশন ডিবেট, সব প্রত্যেকের একটা আলাদা চ্যালেঞ্জ আছে, আলাদা আনন্দ আছে। কিন্তু ওই যে একটা ক্লাসের মধ্যে 30-35 জন বসে আছে, সেখানে ঢুকে কতগুলো কথা বলা, এবং দেখ সেটা তারা প্রত্যেকে হচ্ছে আমার সমবয়সী, প্রত্যেকের একটা স্তরের শিক্ষা আছে, তারা কলেজে পড়ছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, সুতরাং তাদের একটা লেভেল অফ এডুকেশন রয়েছে। এবং আমি জানি যে আমার আগে হয়তো তৃণমূলের পক্ষ থেকে কি নকশাল কোনো সংগঠন, তারা এসে কতগুলো কথা বলে গেছে আমাদের বিরুদ্ধে, কতগুলো প্রশ্ন রেখে গেছে। এবার সেইটাকে উত্তর দিতে হবে, কনভিন্স করতে হবে তাদের কাছে। ওই 10 মিনিট 12 মিনিটের মধ্যে সেই, আর এটা কী হয়, একদম জীবনের প্রথম দিকের একদম তো মানে ওই ক্লাস ক্যাম্পেনিংয়ের ওই আনন্দটা, ওইটা আর কলেজ জীবন শেষ হয়ে যাওয়ার পর থেকে সত্যি আমি আর অনেক কিছু করেছি, অনেক আনন্দ পেয়েছি, বাট ওইটা আমি খুব মিস করি। ঠিক, তুমি তো খুব ভোজন রসিক, খেতে খুব ভালোবাসো।
সব থেকে ভালো কোন খাবার, মানে কোনটা পেলে তুমি আর মানে ছাড়বে না কাইন্ড অফ একটা ব্যাপার, যে এই খাবারটা যদি এই মেনুতে থাকে ব্যাস? এটা মুডের উপর ডিপেন্ড করে। আমি মাটন খেতে খুব ভালোবাসি, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো সব খেতে ভালোবাসি, বাট ওই আর কি, আমি মাটনটা- ঘুষ ছাড়া বাকি সবই খেতে ভালোবাসি। ঘুষ ছাড়া বাকি সবই খেতে ভালোবাসো, ভালো। তুমি এসএসসি দিয়েছিলে কখনো? না ইচ্ছে হয়নি একটা টিচার হয়ে? না, টিচার হওয়ার ইচ্ছে সত্যি কথা বলতে হয় না। আমি তখন ওই সময় কয়েকবার ব্যাংকের মানে হতে পারবে না বলে দাওনি নাকি? না, আমি ট্যালেন্টের জায়গা থেকে বলছি, যে হওয়ার চান্স নেই, তুমি আগেই বুঝে গেছিলে যে হবে না কিছু? না, আসলে আমার যে সময়টা এসএসসি দেওয়ার বয়স ছিল তখন, হ্যাঁ তখন জাস্ট সরকারটা পাল্টাচ্ছে, বাট বসার ইচ্ছা হয়নি? বাড়ি থেকেও কখনো বলেনি যে? না অ্যাকচুয়ালি হ্যাঁ, সে তো বলেছে, তবে আসলে যখন 2011-র যে ভোটে সরকারটা পাল্টালো, মোটামুটি দ্যাট টাইম রাউন্ড আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আমি সর্বক্ষণের আমাদের পার্টির কর্মী হব। সুতরাং তারপর থেকে আর এসএসসির আমার ব্যক্তিগতভাবে দেওয়ার ইচ্ছে কখনো হয়নি। তবে আমি চাই যে পশ্চিমবাংলা এসএসসি আবার ঠিকমতো করে পরিচালিত হোক, সেটা তো ঘটনা। সে তো আমরা সবাই চাই, মানে গোটা ছাত্র সমাজ অনেকেই তাই চাই। বাড়ি থেকে তোমার এই যে ডিসিশন, তুমি যখন বাড়িতে প্রথম জানালে যে পুরোপুরিভাবে তুমি এটাই করতে চাও, না আমি জানাইনি কখনো সত্যি কথা বলতে, তাদের- কিন্তু বাবা মা তাদের- জেনে গেছিল তাদের- হ্যাঁ, ক্রমশ। জেনে যাওয়ার খুবই পর খারাপ, তাদের খুবই- reaction? খুবই নেগেটিভ। বাড়িতে প্রচুর তাই নিয়ে প্রচুর অশান্তি, এই সেই, মানে আমার মনে আছে তখন আমাদের ধর কলেজ থেকে মিছিলে যেতাম, তখন তো ধর ওই বিভিন্ন এবার আমি স্লোগান দিতে খুব ভালোবাসতাম বা ভালোবাসি, তো যে কারণে হয় কলেজের মিছিলে বা যে মিছিল হচ্ছে, হয়তো কোনো সমাবেশ হচ্ছে, সেখানে যাচ্ছি আমরা কলেজ থেকে মিছিল করে, হয়তো কলেজ স্ট্রিটে মিছিল হচ্ছে কি কোথাও মিছিল হচ্ছে, এবার স্লোগান যে দেয় সে সাধারণত মিছিলের মাঝখানটায় থাকে, দুটো রোয়ের মাঝখানে বা সামনে থাকে, তো থাকতাম। এবার যত টেলিভিশন ক্যামেরা ফ্যামেরা তখন চলে আসতো, তখন আমি পরিচিত কেউ নই, কিন্তু ওই আর কি, মানে ধর যে সাংবাদিক কভারটা করছেন তিনি তো সামনে দাঁড়িয়ে যে স্লোগানটা দিচ্ছে ওই জায়গাটাই তো সে তুলবে, হ্যাঁ, তো যে মুহূর্তে চলে আসতো আমি লুকিয়ে পড়তাম, মানে তখন আমার একটা ভয়ঙ্কর ভয় ছিল যেন বাড়িতে আমাকে না টিভিতে জেনে- দেখা দেখে না মানে যায়, তাহলে সর্বনাশ জানাজানি হয়ে হয়ে যাবে। যাবে, হ্যাঁ। এবং দীর্ঘদিন এই লুকোচুরি চলে যায়। তারপর আমার একদিন মনে আছে, আমি ওই ধর্মতলায় একটা সমাবেশ হচ্ছিল, আমি তখন কলেজেই পড়ি, কলেজ থেকে গেছি আমি, না একটা পরের দিন দুটো খবরের কাগজে, আমার এখন মনে হচ্ছে আজকালে আর হিন্দুস্তান টাইমসে, দুটো খবরের কাগজে হচ্ছে আমার এক ছবি বেরিয়েছে। এবার তার কারণ কিন্তু বলতে আমি ভিড়ের মতো দাঁড়িয়েছিলাম, আচ্ছা, কোনো কারণ নেই আমার ছবি বেরোনোর, মানে আমি মঞ্চে ফঞ্চে ছিলাম, তখন আমি মঞ্চে থাকতাম তো, হ্যাঁ। কলেজে পড়ি তখন, আমি জাস্ট এসএফআই করি। এবার ঘটনা হচ্ছে আমি একটা টি শার্ট পরেছিলাম, সেই টি শার্টটার মানে একদম গলা থেকে এই পেটের কাছ পর্যন্ত বিরাট বড় একটা শেখ ওয়েভারের একটা ছবি ছিল, খুব সুন্দর হ্যাঁ। ছবিটা ছিল, খুব মানে সাধারণভাবে সে ছবি দেওয়া যে টি শার্টগুলো পাওয়া যায় তার থেকে এটা একটু অন্যরকম, এটা খুব ব্রাইট, খুব উজ্জ্বল ছিল। আমার ধারণা, মানে আমার তো কখনো জিজ্ঞেস করার সুযোগ হয়নি, কিন্তু আমার নিজের ধারণা ওই টি শার্টটার জন্যই ছবিটা উঠেছিল, অন্য কোনো কারণে না। মানে কিন্তু তোমাকে নোটিস করা গেছে সবার মধ্যে থেকে, হ্যাঁ, ওই কারণে বা তার যে ছবিটা তুলেছেন তার মনে হচ্ছে যেটা হ্যাঁ। ছবি তোলার মতো। আমার ধরনের ওটা মানে আমার ছবি তুলতে গিয়ে চেয়ের ছবি উঠে গেছে এমন, চেয়ের চেয়ের ছবি তুলতে গিয়ে আমার ছবি উঠে গেছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যার ফলে ঝাড়টা চেকে আর খেতে হয়নি, আমায় খেতে হয়েছে বাড়িতে। চেয়েছে চেকে, মানে, হ্যাঁ, তোমাকে মানে চাইনি আর কি। আমার তো আমি তো তখন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, সেরকম হয়েছিল। তো আমার পরের দিন দুটো পেপারে ছবি, দুটো খবরের কাগজে, আর সে কি অশান্তি বাড়িতে, এখন মানে সত্যি ভাবলে এখন হাসি পায় ওই দিনগুলো। এখন আজকের দিনে তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে, আজকের দিনে দাঁড়িয়ে তোমার কি মনে হয়, তোমার সেদিনের সিদ্ধান্ত একদম পুরোপুরি 100% সঠিক? 110% সঠিক। বাহ, তাহলে তো ভালো, তাহলে তো দেখ কি বলতো সঙ্গীত, মানে আমি না মানে আমি রাজনীতি করছি, সুতরাং যাতে আমার খাটের তলা থেকে অনেক টাকা পাওয়া যায়, এটা তো কোনোদিনই আমার স্বপ্ন ছিল না। সুতরাং আমার সেরকম কোনো স্বপ্ন পূরণ না হওয়ার কোনো ইয়ে এটা নেই। কি কিন্তু- সমস্যা গো? আমি আমার বাড়িতে আমার বাবা মা যে রুমে থাকতেন, সেই গদির তলা থেকে আমি কত টাকা নিয়েছি, টাকা তো খাটের তলা গদির তলায় প্রত্যেক বাঙালি বাড়িতেই রাখা থাকে। আমার মনে হয় ওটা একটা গোছানোর জায়গা, এটা ঠিকই, থাকা রাখার জায়গা, ঠিকই। লুকিয়ে কত, রাখার 55 করে নিয়েছিলিস? জায়গা। আমি অ্যামাউন্টটা আমি কি মনে করে নেই, বলবো? কাছাকাছি হ্যাঁ, হবে। মনে নেই, হ্যাঁ মনে যাই নেই। হোক, তাই আমি তখন তো গুনতে শিখিনি, হতে পারে কিন্তু কিছু। তার বেশিও হয়তো নিয়েছি হয়তো। না কিন্তু কি বলতো, রাজনীতি করতে গিয়ে এমন অনেক জিনিস পেয়েছি না, মানে যেগুলো না কোনো কিছু দিয়ে মাপা যায় না। মানে ধর একটা ঘটনা আমি অনেক জায়গায় বলি, ঘটনাটা আমার মানে সুযোগ হলে ঘটনা আমার বলতে খুব ভালো লাগে। বলো। আমার তখন প্রথমবার আমি যখন ভোটের প্রার্থী, আমার তখন 25 বছর তখনও হয়নি, ইনফ্যাক্ট তার কিছুদিন পরে 25 হবে আমার, জাস্ট ওই 24 বছরের শেষের দিকে আর কি বয়স। তো ভোটের প্রচার চলছে আমাদের কসবায়, জগন্নাথ ঘোষ রোড বলে একটা বস্তি আছে, তুই একবার গেছিলিস সেখানে, তো যদি মনে থাকে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে তোকে নিয়ে গেছিলাম, ওই বস্তিটারই ঘটনা ওটা। আচ্ছা। তো এবার সেখানে ভোটের প্রচার চলছে, আমি আমাদের এখানে যা হয়, ভোট তো গরমকালে হয়, সে ভয়ঙ্কর রোদ দুপুরবেলা, তো ঘরে ঘরে গিয়ে প্রচার হচ্ছে, তা সেই বস্তির একটি ঘরের সামনে
ওই ডেকেছে আমার সঙ্গে যারা আছে সেই বস্তিরই যারা আমাদের কমরেডরা তারা ডেকেছেন, তো ঘর থেকে এক প্রৌঢ়া এক ভদ্রমহিলা তিনি বেরিয়েছেন। তো আমি যেরকম হাত জোর করে বলেছি নমস্কার, আমি এখানে বামফ্রন্টের প্রার্থী, আমাকে আপনার আশীর্বাদ চাই ইত্যাদি। তো কি হয়, মানুষ বলে যে হ্যাঁ ঠিক আছে, অনেকে ভদ্রতা করে, কেউ তার মুখের উপর বলে না যে না এ করবো না, কেউ হয়তো দু একজন বলেও হয়তো ওইটুকু বা এটা ইয়ে করে। তো ভদ্রমহিলা আমাকে কোনো মানে আমার কথার কোনো মানে পাত্তাই দিলেন না, মানে শুনতেই যেন পেলেন না আমার কথাটা বা কিছু একটা। ওনার ওই যা হয় বস্তির তো ঘরের মতো টেবিল বা অত কিছু থাকে না, তো ওই মেঝেতে কতগুলো জলের বোতল রাখা ছিল, সেটা জলের বোতল তুললেন আমাদেরকে দিয়ে বললেন জল খাও, না হুকুম করার মতো করে গলায়। এবার আমি না জাস্ট ওনার ওই ঘরের সামনে আসার আগেই আমি জল খেয়েছিলাম, খুবই গরম জল তেষ্টা পেয়েছিল, তো জল খেয়েছিলাম। তার ফলে তখন আমরা সেই মুহূর্তে জল তেষ্টাটা পাইনি। তা আমি একটু মানে একটু ভেবাচাকা খেয়ে গিয়ে, আশাও করিনি এই রেসপন্সটা, তারপরে ভেবাচাকা খেয়ে গিয়ে বললাম যে না আমি আসলে যখন জল খাবো না, জল আমার কথা শেষ করতে না দিয়ে ধমক দেওয়ার মতো করে বলছি জল খাও। এটা আমি আবার কী করবো, তাড়াতাড়ি জল খেয়ে নিয়ে আমি একটু ঘাবড়েও গেছি। আমার সঙ্গে যারা ছিলেন তারা হেসে ফেলেছেন, হেসে তাকে বলছে যে কী বৌদি, ও আমাদের পার্টির লিডার, আমাদের প্রার্থী, এখানে তুমি ও তোমার ভোট চাইতে এসে তুমি ওকে ধমক দিচ্ছ, বকছো ওকে। বলছে ভদ্রমহিলা উত্তরে বলছেন আরে এইটুকু ছেলে এই গরমের মধ্যে এখনও এরকম ঘুরতে হচ্ছে, ওকে শরীর খারাপ হতে পারে, কিছু হতে পারে, এখন তো আমরাই ওর বাবা মা, ওর যাতে শরীর খারাপ না হয়ে যায় আমাদের দেখতে হবে না। মানে আমি তোকে দেখ, এবার যারা শুনছেন তারা যদি এটা আগে শুনে থাকেন ভাববেন যে আমি প্রতিবার ওই একই নাটক করি, বা আমি নাটক কথাটা সরি আমি কথাটা ফেরত দিচ্ছি, আমি নাটক শব্দটা খারাপ করতে ব্যবহার করছি না। তাদের হয়তো মনে হবে যে এটা আমার পার্ট অফ দ্য স্ক্রিপ্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখনো আবার মানে এগেন আই এম হ্যাভিং গুজবাম্পস। এবং আমি যতবার বলি, সেন্সিবল মানুষ হয় তার যতবার বলি আমার এটা চোখে জল আসে। বিশ্বাস কর যে এই যে ভালোবাসাটা না, মানে মানে আমার দেখ, আমি জন্মসূত্রে একটা পরিবার পেয়েছি, কিন্তু মানে আমার, এবং সেটা আমি খেলে আমার ক্ষেত্রে বলছি না, যে অন্য কোনো দলও করে, আমার ধারণা তাদের ক্ষেত্রেও এটা সত্যি যে এই জীবন আমাদেরকে আরও অনেক বড় একটা পরিবারের সদস্য করেছে। সুতরাং মানে এই প্রাপ্তির যে আনন্দ, তার কাছে কোনো অপ্রাপ্তি নয়। তুমি এই কথাটা বললে আমি শেষের দিকে এগিয়ে এসেছি। আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট করে একটা উদাহরণ দেবো, যেহেতু আমাদের দুজনের কাজটাই আলাদা হলেও একটা মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার একটা কাজ। বর্ধমানের ওইদিকে কোনো একটি পরিবারের সাথে আমি একদিন বর্ধমান গেছি, হঠাৎ করে দেখা হয়েছে, আমাকে তারা চিনতে পেরেছে, আমি একজন পার্টিসিপেন্ট একটা স্ট্যান্ড আপ কমেডি শোয়ে, সেই অর্থেই চিনতে পেরেছে। আমাকে ডিরেক্ট, মা আর ছেলে বাজার করছিল শপিং মলের মধ্যেই ছিল, মা আর ছেলে আমাকে চিনতে পেরে বললো তুমি সঙ্গীত না? আমি বললাম হ্যাঁ। দাদা একটা ছেলেটা বললো যে দাদা আমি খুব বড় ফ্যান, আমার একটা ছবি তুলবো তোমার সাথে। মাকে বললো ছবিটা তুলে দাও। মা ছবিটা তুললো। তোলার পরে ছেলেটা আমাকে বললাম জানো তো আমার বাবা না তোমার খুব বড় ফ্যান, মারাত্মক বড় ফ্যান ছিলেন। আমি বললাম যে ছিলেনটাতে আমার একটুখানি লাগলো, মারাত্মক বড় ফ্যান ছিলেন। আচ্ছা কিছু হয়েছে, সমস্যা কিছু? যে হ্যাঁ মানে এই কিছুদিন আগে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, তোমাকে আমরা দেখতে পেলাম। মানে ওর মা তখন দাঁড়িয়ে আছে, চুপচাপ দেখছে। আমি বুঝতে পারছি না, এরকম একটা অপ্রস্তুত, যে হঠাৎ করে ছিলেন বলে দিতেই না আমি একটু থমকে গেছি, ভালো লাগাটা একটুখানি থেমে গেছে। বলছে আসলে তোমার সাথে না অদ্ভুত একটা যোগাযোগ রয়েছে এটার। কেন, কি বিষয়? হচ্ছে আমার বাবা তো, যেহেতু তুমি জেলার ছেলে, আমি আসানসোল বর্ধমানের সঙ্গীত হিসেবে যেতাম, যেহেতু জেলার ছেলে, তোমার পারফরমেন্স আসার আগে একবার বলে দিত যে সঙ্গীত যখন আসবে আমাকে ডেকে দিবে। তো শোটা শুরু হয়েছে, বাবার রুমে তুমি পারফর্ম করতে এসছো, তোমাকে বাবাকে ডাকতে গিয়ে দেখছি বাবা নেই। আমি এখন বলছি না, আমি ফিল করতে পারছি সেই সময়টাতে আমি কি করব। ছেলেটার মা উল্টো দিকে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। ওই শপিং মলের মধ্যে একটা জায়গায় তিনটে মানুষ কী করে হঠাৎ করে আলাদা হয়ে গেল। ভাবলাম যে আমরা যে কাজটা করি সত্যি কি কাজ, মানে একটা অদ্ভুত একটা কাজ, যে কাজের মধ্যে আনন্দ যেমন আছে। করি না, কিন্তু মানে যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকতো নিশ্চয়ই, তাহলে এটা কোনো জন্মের পুণ্যেরই ফল হবে। যাদেরকে চিনি না শুনি না কোনো কিছু না, কিন্তু একটা অদ্ভুত আত্মীয়তায় মাঝে মধ্যে তাদের সাথে জড়িয়ে যেতে হয়, তাই না? মানে এটা এই প্রাপ্তির আনন্দটা যে পেয়ে গেছে তার কাছে অন্য প্রাপ্তি খুব ছোট। ফর্মালিটিস অবশ্যই, যেহেতু আমরা এখানে রয়েছি এবং তুমি যেটা করিয়েছিলে, এবার আমি তোমাকে দিয়ে সেটা করাবো। ওয়াও মোমো আমাদের সঙ্গে রয়েছে এবং ওয়াও মোমো আমাদেরকে খুব সুন্দর একটা কাপ দিয়েছে, যে কাপের মধ্যে আমরা চাই তোমার আমার অটোগ্রাফ থাক। আমার হাতের লেখা না, আমাকে এবার এসে পড়ে দিয়ে যেতে হবে, বুঝলি তো? না, আমাদের সংগ্রহশালায় চলে যাবে, ওখানে কাপ তো রয়েছে। থ্যাংক ইউ শতরূপদা, আমরা এভাবে এর আগে কখনো আড্ডা দিইনি, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। মানে
সবসময় যে শিক্ষকের কাছ থেকে শেখা যায় অনেকদিন বা- পরে আড্ডা হলো এরকম ভাবে, তা তো অনেকদিন নয়। পরে। একটা সমমনস্কতার কাছাকাছি থাকলে না অনেক কিছু 100 শেখা যায়। থ্যাংক ইউ ওই সভাটায় বসে এত কিছু শেয়ার করার জন্য, আর আমাকেও এত কিছু প্রশ্ন করার জন্য, তার কারণ আমিও নিজেকে অন্যভাবে আজকে আবিষ্কার নিশ্চয়ই। করলাম, আমিও এরকমভাবে কখনো আমার ধারণা এই প্রশ্নগুলো অনেকেরই মধ্যে ছিল, নিশ্চয়ই তারাও শুনতে চান তোর এই উত্তরগুলো। আমরা এটুকুই চাইবো ক্লিকের তরফ থেকে, ক্যাফে হাউসের তরফ থেকে, যে তুমি তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করো। আমরা চাই তোমার মতো একটা মানুষ, সৎ মানুষ আমাদের সামনে থাকুক, সবসময় দাদা হিসেবে থাকুক। থ্যাংক ইউ, ভাইদেরকে সবসময় আগলে রেখো, ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ। এই আড্ডাটা আজকে এই পর্যন্তই থাক, আমাদের অন্য আড্ডা না হয় আবার অন্য সময় হবে। দেখা হবে। আপনারা এতক্ষণ যেটুকু আড্ডা দেখলেন, যা ঘটলো, তোমার ওই জায়গায় বসে এই ওয়ামোমো প্রেজেন্স ক্যাফে হাউসে বসে ছোট করে যদি বলতে বলি, তোমার কেমন লাগলো এই আড্ডাটা? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, সত্যি খুব আনন্দ পেলাম এই কনভারসেশনে, খুব সৎ কনভারসেশন। এবং দেখ, ক্লিকের তো একটা ব্যাপার রয়েছে যে ক্লিকের একটা বাঙালিয়ানার চূড়ান্ত উদযাপন রয়েছে, মানে আমাদের মানে বাংলা সিনেমা সম্পর্কে আমি বলছি, ধর কারোর আমার যদি ওটিটি জানার আমার ইচ্ছা ভাষায় আছে, kind of। একদম মানে মানে বাংলা সিনেমার একদম ইতিহাস থেকে আজকের বাংলা সিনেমা তার গোটা বিবর্তন কেউ যদি পড়তে চান তাহলে এঞ্জেল আমার কিন্তু কাছে- একদম হ্যাঁ মানে এঞ্জেল সত্যি ক্লিক হচ্ছে তার কাছে একটা ইউনিভার্সিটি, মানে একটা স্টপেজ, যে স্টপেজে এসে দাঁড়ালে তোমার বাকিটা হয়ে যাবে। সুতরাং সেরকম একটা প্ল্যাটফর্মে তো এরকম আলোচনাই আমরা আশা করি, এবং সেটা হচ্ছে, এটা তোরা সবাই মিলে করছিস, এটা খুব আমার ধারণা কিছু কনভারসেশন তো থেকে যাবে নিশ্চয়ই। এই পুরো আলোচনায় যা হলো তাতে করে এটুকুই আশা রাখবো যে মানুষ শতরূপ ঘোষকে আমাদের অনেক দিন মনে থেকে যাবে। শতরূপদা, ওয়ামোমোর তরফ থেকে একটা ছোট্ট ফুড হ্যাম্পার তোমার Thank জন্য, you. Thank প্লিজ you. খেও। হ্যাঁ, তুমি খেতে খুব ভালোবাসো, মোমো খুব পছন্দ করো, নিশ্চয়ই। তো আবার দেখা হবে আমাদের কোনো এক সময়। তবে আমাদের এই আলোচনার মধ্যে না প্রচুর ওয়াও মোমেন্টস তৈরি হয়েছে। আমি চাই এখানেই শেষ নয়, আপনারা এখন সেই ওয়াও মোমেন্টসগুলো দেখে নিন। ডিগ্রি কি, কতদূর পড়াশোনা করেছো, তো যার ডিগ্রি যত তার প্রতি আমাদের ততটা সম্মান তৈরি হতো। এখন এখন? আমরা জিজ্ঞেস করি তোমার ফলোয়ার কত আছে, যার ফলোয়ার তত বেশি, যত বেশি তার সোশ্যাল ভ্যালু তত বেশি। ঠিক। আগে যারা ডিগ্রি দিয়ে মাপা হতো সোশ্যাল ভ্যালু, এখন ফলোয়ার সংখ্যা দিয়ে মাপা একদম হয়। একদম